বিশ্ব ফার্মাসিস্ট দিবস সফল হোক সফল হোক সফল হোক সফল হোক বিশ্ব ফার্মাসিস্ট দিবস সফল হোক সফল হোক বিশ্ব ফার্মাসিস্ট দিবস সফল হোক সফল হোক সফল হোক সফল হোক বিশ্ব ফার্মাসিস্ট দিবস সফল হোক সফল হোক বিশ্ব ফার্মাসিস্ট দিবস বিশ্ব ফার্মাসিস্ট দিবস সফল হোক সফল হোক সফল হোক সফল হোক বিশ্ব ফার্মাসিস্ট দিবস সফল হোক সফল হোক আস্তে আস্তে বিশ্ব ফার্মাসিস্ট দিবস সিং হেলথ সিং ফার্মাসিস্ট সিং হেলথ সিং ফার্মাসিস্ট আস্তে আস্তে জান 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 বিশ্ব ফার্মাসিস্ট দিবস সফল হোক সফল হোক সফল হোক সফল হোক বিশ্ব ফার্মাসিস্ট দিবস প্রত্যেক একটা নিয়ম হয়ে গেছে সফল হোক লাগবে না সফল হোক মেডিসিন উইদাউট ফার্মাসিস্ট উইদাউট ফার্মাসিস্ট উইদাউট ফার্মাসিস্ট নো মেডিসিন উইদাউট ফার্মাসিস্ট বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম জিন্দাবাদ 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 দিতে হবে দিতে হবে ফার্মাসিস্ট দিতে হবে মেডিসিন দিতে হবে দিতে হবে ফার্মাসিস্ট দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে সরকারি হসপিটালে কেন্দ্রীয় ফার্মাসিস্ট দিতে হবে দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে একদম ডাইরেক্ট দিতে হবে দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি কেন্দ্রীয় ফার্মাসিস্ট দিতে হবে দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে মোহাম্মদ আক্তার হোসেন স্যার, পরিচালক ওষুধ প্রশাসন অধিদপ্তর। এছাড়া আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ হারুন রশিদ স্যার, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। রয়েছেন ডক্টর ফারহানা রিজওয়ান স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আমাদের সাথে রয়েছেন জনাব তানভীর আশরাফ স্যার,
Country Manager and Managing Director, Halion Bangladesh Limited. রয়েছেন জনাব মোহাম্মদ সাইফুল আমিন স্যার, Deputy Managing Director, Biopharma Limited. রয়েছেন জনাব মোহাম্মদ আশরাফুল আলম স্যার, General Manager, Production, Pacemaker Pharmaceuticals Limited. এবং রয়েছেন জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম স্যার, Senior Hospital Pharmacist. একটি জরুরি করতালি হয়ে যান আমাদের উপস্থিতির জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম রেজা স্যারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করবার জন্য। আপনি দিয়ে দেন। শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত করবেন বেলায়েত হোসেন, চতুর্থ ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এরশাদ হচ্ছে, হে আদম সন্তানরা, তোমরা প্রতিটি ইবাদতের সময়ে তোমাদের সৌন্দর্যমণ্ডিত পোশাক গ্রহণ করো, তোমরা খাও এবং পান করো, তবে কোনো অবস্থাতে অপচয় করো না। অবশ্যই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। সূরা আল আরাফ আয়াত 31। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এবার আমাদের আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মেহেদী হাসান তানভীরকে। আসসালামু আলাইকুম। সকলকে বিশ্ব ফার্মাসিস্ট দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার ফার্মাসিস্ট ভাই ও বোনেরা, সকলকে ধন্যবাদ আজকের এত একটি সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে উপস্থিত হবার জন্য। বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম প্রতিষ্ঠার শুরু থেকেই কাজ করে যাচ্ছে ফার্মাসিস্টদের স্বার্থে, ফার্মাসিস্টদের বিভিন্ন অধিকার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা দেখে থাকবেন ফার্মাসিস্ট ফোরাম রেজিস্ট্রেশন নিয়ে কাজ করেছে, ফার্মাসিস্ট ফোরাম ওষুধ নীতির যখন হয় তখনও কিন্তু ফার্মাসিস্ট ফোরাম সক্রিয়ভাবে কাজ করে। বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম বর্তমান কমিটি 2024 সালের অক্টোবরে গঠনের পর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য উপদেষ্টা, সহকারী স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে সম্মানিত সকল নীতি নির্ধারণীর কাছে আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমাদের দাবিগুলো, সেই দাবিগুলো যেটা আমাদের ফার্মাসিস্টদের জন্য অত্যন্ত জরুরি। তার মাঝখানে আমি সংক্ষেপে একটু বলতে চাই যে স্বাস্থ্য সংস্কার কমিটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছেন, যে বাংলাদেশের যে স্বাস্থ্য সংস্কার ডেভেলপমেন্ট দরকার সেখানে তারা কাজ করেছেন। বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের পক্ষ থেকে আমরা কিন্তু সেখানেও 6 দফা দাবি উত্থাপন করেছিলাম এবং তারা সেগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন এবং সেগুলো কিন্তু প্রস্তাবনাও করেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ছিল প্রতিটি সরকারি হসপিটাল ফার্মাসিস্ট, স্পেশালি গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ নিশ্চিত করতে হবে। তারা কিন্তু স্বল্প সময়ের মধ্যেই এই বিষয়টি নিয়ে প্রস্তাব করেছেন।
পাশাপাশি আমাদের ফার্মাসি শিক্ষার যে কারিকুলাম, স্পেশালি ফার্ম ডি কীভাবে চালু করা যায় দ্রুত, কারণ কয়েকটি ইউনিভার্সিটি অলরেডি এটা নিয়ে প্রক্রিয়া চলছে, চালু হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ। তা আমরা চাই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ফার্ম ডির আওতাভুক্ত হোক এবং আধুনিক কারিকুলাম হয়ে আমাদের ইন্ডাস্ট্রির পাশাপাশি যেন আমাদের হসপিটালগুলোও প্রপার সাপোর্ট দিতে পারে, ওষুধের নিরাপদ ব্যবহার আমরা ফার্মাসিস্টরা নিশ্চিত করতে পারি, সেই জন্য আমাদের এই দাবিগুলো উত্থাপন করা হয়েছিল। পাশাপাশি সামাজিক সচেতনতা এবং ফার্মেসি কাউন্সিলের মাধ্যমে যেন সমস্ত জায়গায় আমাদের ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি আমরা একটা জায়গায় ভোগী, যেটা হচ্ছে বাংলাদেশ ফার্মাসিস্টরা, গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের স্বীকৃতি খুবই কম। তা আমরা যে জিনিসটা দেখে থাকি যে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ডিপ্লোমা ফার্মাসিস্টের নিয়োগের ক্ষেত্রে সেখানে ফার্মাসিস্ট লেখা হয়, কিন্তু তারা ভুল করলে কিন্তু ফার্মাসিস্টদের বদনাম হয়। সেই বদনাম আমরা নিচ্ছি, কিন্তু ফার্মাসিস্টরা আমরা কিন্তু সরকারি কোনো প্রতিষ্ঠানে নেই। সেজন্যই আমরা এই পেশাগত স্বীকৃতি আদায়ে তাদেরকে আমরা কিন্তু নোটিশ দিয়েছি। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলেও আমরা 12 দফা দাবি উত্থাপন করেছি। সবাইকে বলবো বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের পাশে থাকুন, আমাদেরকে আপনারা দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করুন। আমাদের সম্মানিত শিক্ষকরা আমাদের পাশে আছেন। সেলিম রেজা স্যারের কথা না বললেই নয়, স্যার কিন্তু বাংলাদেশে ফার্মাসিস্টদের জন্য অনেক অনেক কাজ করে চলেছেন। ইউনিভার্সিটির সাথে কিভাবে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি যৌথভাবে কাজ করতে পারে, যেটা উন্নত বিশ্বে হয়, সেই কাজগুলো করছেন। আমরা চাইব সবাই আমাদের সাথে থাকুন, আমরাও আপনাদের সাথে থাকে কাজ করতে চাই। বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম একটি নির্দলীয় সংগঠন, আমরা ফার্মাসিস্টদের জন্য কাজ করতে চাই, ফার্মাসিস্টদের পাশে নিয়ে চলতে চাই। সকলকে আজকের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার বক্তৃতা। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে আমরা শুনবো আমাদের আজকের আয়োজনের গেস্ট অব অনারদের কাছে মূল্যবান বক্তব্য। শুরুতেই আমি আমন্ত্রণ জানাতে চাই জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম স্যারকে, সিনিয়র হাসপাতাল ফার্মাসিস্ট। And the students, I really feel honored to be here with you today on the celebration of World Pharmacist Day 2025. This year theme, Think Health, Think Pharmacist, which truly reflects our role in the healthcare. We pharmacists, basically in this country, people think that in the community pharmacy settings or in the hospital pharmacy settings, people think that we are just behind the counter as a dispenser. We are not the dispenser. We are playing the pivotal role in the healthcare system. We are ensuring the medication safety. That is, when we are dispensing the medications, prior to that, we review the prescription, ensure the patient's safety, efficacy, and efficiency of these prescriptions. That reflects we are working as a safety advocate of the patient in the healthcare ecosystem. Still, we face challenges with our new pharmacists and those who are already experienced pharmacists with them. Today, I would like to emphasize on the structure in terms of the pharmacy capacity building of the pharmacy workforce. I am working in the healthcare settings since more than 25 years in Bangladesh healthcare ecosystem. I face frequently the problem with that is when we are going to hiring the pharmacist in the interview sessions, I found that they have the basic lack of knowledge about the medications. Please don't take it personally. Take it as an opportunity for improvement. The bottom line is that if we have the adequate knowledge of the medications, and then our other professionals in the healthcare ecosystem will start to trust on us, and the community will start to trust on us. In many occasions, if we see that at our home, even our family members don't trust us that much when it comes about the
about their health care. The reasons behind that, we should have the optimum knowledge about the medication practices. It is not, you are not talent. It is you hold the knowledge, but the knowledge we learn in our schools, that should be crisscross. I mean, we are learning now parallelly, that is, let's say, biopharmaceutics, pharmacology, and others, physiotherapy, pathophysiology. These are, we are learning parallelly, but that we need to learn crisscrossly. Then it will give us the confidence about the applications of the medications when we will come in the practice settings. So we have to focus on our course structure in our schools. Whatever we have at this moment, we did many good things, and that's why our acceptance is increased significantly in the community. But we have to go far away so that people will truly believe on us. Think health, think pharmacist. Thank you, gentlemen. জনাব মোহাম্মদ আশরাফুল আলম স্যারকে, জেনারেল ম্যানেজার প্রোডাকশন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর সেলিম রেজা, সিনিয়র ফার্মাসিস্ট বেলায়েত ভাই এবং ডিজিডি এর আক্তার ভাই সহ অন্যান্য সিনিয়র ফার্মাসিস্ট যারা আছেন, বিভিন্ন ইউনিভার্সিটির চেয়ারম্যানরা আছেন, আর আমার সামনে যারা আমরা যারা ফার্মাসিস্ট, নতুন ফার্মাসিস্ট যারা আছি, সবাইকে আসসালামু আলাইকুম। থিঙ্ক হেলথ, থিঙ্ক ফার্মাসিস্ট। অ্যাকচুয়ালি আমরা যদি হেলথের কথা চিন্তা করি তাহলে ফার্মাসিস্টকে থিঙ্ক করার কিছু নাই। ফার্মাসি, উইথাউট ফার্মাসিস্ট হেলথ ইজ ইম্পসিবল ইন এভরিহোয়ার। সেটা আমরা পেশেন্ট কেয়ার থেকে শুরু করি, মেডিসিন ম্যানুফ্যাকচারিং, মেডিসিন ডিস্ট্রিবিউশন, মেডিসিন ইউজেস, হসপিটাল, সব জায়গায় ফার্মাসিস্ট ছাড়া, আমরা যদি ডেভেলপড কান্ট্রিগুলিতে চিন্তা করি, ফার্মাসিস্ট ছাড়া কোথাও হেলথ পরিপূর্ণ হবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে ফার্মেসি ডিপার্টমেন্ট, ফার্মাসিস্টের অ্যাকচুয়ালি আমার যতটুকু ধারণা সৃষ্টি হয়েছিল, অ্যাকচুয়ালি আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হিসেবে আমাদের যাত্রা শুরু। কিন্তু অ্যাকচুয়ালি এখন ফার্মাসিস্ট শুধু ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হিসাবে থাকলে তো আমাদের স্কোপটা ওইভাবে বাড়বে না। ফার্মাসিস্টদের স্কোপ এখন ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট চাইতে হসপিটালের দিকে এমফাসিস করতে হবে। ইন্ডাস্ট্রিতে আমরা এখন অনেকটাই স্যাচুরেটেড। ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 1964-এ শ্রদ্ধেয় জব্বার স্যারের হাত ধরে যে ফার্মেসি ডিপার্টমেন্টের শুরু, এখন তো ফার্মেসি শুধু ঢাকা ইউনিভার্সিটি না, বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে ফার্মেসি, এবং প্রতি বছর আমার ধারণা 4000 ফার্মাসিস্ট বের হচ্ছে। সো এদেরকে প্রপার পজিশনে প্লেস করার চিন্তা মাথায় থাকতে হবে। শুধু ইন্ডাস্ট্রিতে দিয়ে এটা অ্যাবজর্ব করা সম্ভব না। আর আরেকটা জিনিস আমি যেটা বলবো, এখানে বিভিন্ন ইউনিভার্সিটির চেয়ারম্যানরা আছেন ফার্মেসি ডিপার্টমেন্টের। আমার নিজের কাছে, আমি কয়েক বছর এখনও আছি, একটা প্রাইভেট ইউনিভার্সিটির একাডেমিকের সাথে জড়িত আছি। উইথ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি গত 8-10 বছর জড়িত ছিলাম এডুকেশনের সাথে, পার্ট টাইম ফ্যাকাল্টি হিসাবে। তো ফার্মেসির সিলেবাস দেখি আমার যেটা মনে হয় যে সেই ব্যাপারে আমি একটু আলোচনা করব। আমাদের চেয়ারম্যান স্যাররা আছেন, ওনাদেরও দৃষ্টি আকর্ষণ করব। ফার্মেসিতে এখন গ্র্যাজুয়েশনের জন্য 150 থেকে 200 ক্রেডিট কমপ্লিট করতে হয়, আমি যদি ভুল না করে থাকি। 200-এর বেশিও আছে কোনো কোনো ইউনিভার্সিটিতে।
তো এই 150 থেকে 200 ক্রেডিটের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের ফার্মাসিউটিক্যালের সাথে রিলেটেড বা হসপিটালের সাথে রিলেটেড অথবা হেলথের সাথে রিলেটেড কতগুলি ক্রেডিট আছে, আর কতগুলো ক্রেডিট আমাদের মানে হয়তো যেটা একেবারে ম্যান্ডেটরি না হলেও চলতো সেগুলো কমপ্লিট করতে হচ্ছে। আমি বলতেছি এই কারণেই আমাদের ফার্মেসির ছেলেমেয়েরা এখন তার সেমিস্টার শুরু হতে না হতেই মিড এক্সাম, না হতেই ফাইনাল এক্সাম, মানে এই যে তার যে বেসিক সাবজেক্টগুলি, তার যে ফান্ডামেন্টাল যে সাবজেক্টগুলি, তার যে সাবজেক্টগুলির জন্য তাকে ইন ফিউচারের ক্যারিয়ারের জন্য দরকার হবে, সেই টপিকসগুলি সেই সাবজেক্টগুলিতে সেই এমফাসিস দিতে পারতেছে না। তার কারণ আনুষঙ্গিক অন্য সাবজেক্ট তাকে চারপাশ দিয়ে জড়ায় ধরে রাখছে। হ্যাঁ, ফার্মেসির ছেলেমেয়েদের এখন ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, জিএমপি কোর্স, মেডিসিনাল ফার্মেসি পড়তে হচ্ছে। ফার্মেসির ছেলেমেয়েদের কেমিস্ট্রির পুরো কোর্স পড়তে হচ্ছে, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি সবই পড়তে হচ্ছে। ফার্মেসির ছেলেমেয়েদের আমাদের ডাক্তার ভাইরা যা পড়ে মেডিকেল সায়েন্স সেটা পুরাটা পড়তে হচ্ছে। ফিজিওলজি, ফার্মাকোলজি, অ্যানাটমি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি সবই পড়তে হচ্ছে। সেটা না ধরলাম সব কিছু মেডিকেল সায়েন্সের সাথে যেগুলি বললাম সেগুলি রিলেটেড। ফার্মেসির ছেলেমেয়েদের এখন আমাদের বিবিএ, এমবিএ বা কমার্স ফ্যাকাল্টির ছেলেমেয়েরা যা পারে এগুলো সব পড়তে হচ্ছে। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, স্ট্যাটিস্টিক্স পড়তে হচ্ছে। সেটাও বাদ দিলাম। তারপরে আসি ফার্মেসির ছেলেমেয়েদের পড়তে হচ্ছে বাংলা, ইংরেজি, অর্থনীতি, পরিণতি, ইতিহাস, সাইকোলজি, সোশ্যালজি, অ্যানথ্রোপোলজি, যত সাবজেক্ট আছে। সো ফার্মেসিতে এখন চিন্তা করতে হয়। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির কোনো এক মিটিংয়ে বলছিলাম, চেয়ারম্যানকে বলছিলাম যে চেয়ারম্যান আমার বন্ধু মানুষ, রেজা তখন চেয়ারম্যান ছিলেন, হাসান মোহাম্মদ রেজা। ওকে আমি বলছিলাম, রেজা ফার্মেসিতে তোমরা কি পড়াও না সেই লিস্ট আমাকে দাও। ফার্মেসিতে বলছে আমরা এই পড়াই আরও কিছু অ্যাড করতে হবে কিনা। আমি বলছি ফার্মেসিতে কি পড়াও না সেটা লিস্টটা দাও, তাহলে ওই লিস্ট থেকে আমি বের করি বা চিন্তা করি যে কিছু না পড়ানোর কিছু আছে কিনা। আমি তো ফার্মেসিতে পড়ানো হয় না এমন কিছু আর খুঁজে পাই না। 200 কোন ইউনিভার্সিটি ওই দিন শুনলাম 206 ক্রেডিট। 206 ক্রেডিটকে যদি আমরা অ্যাভারেজ 3 দিয়ে ভাগ দেই তাহলে প্রায় হয় হচ্ছে 70-র মতো। আমি ড্যাম শিওর কোনো ফার্মাসিস্ট শুধু না, কোনো স্টুডেন্ট যারা এখন আছে বা যে কেবলে ফার্মেসি কোর্স কমপ্লিট করে আসলো সেই 70টা কোর্সের নামও বলতে পারবে না, কোর্সের নামও সে বলতে পারবে না। তাহলে কোর্সের নামই যে বলতে পারবে না, তাহলে সেই কোর্সের কন্টেন্ট কী ছিল, সেই কোর্সে সে কী পড়ে আসছে সে কীভাবে বলবে। এত প্রেশার ফার্মেসির ছেলে মেয়েদের উপর আমার পার্সোনালি আমার কাছে মনে হয় যে এটা অতিরিক্ত প্রেশার মনে হয়। যে এত প্রেশার ফার্মেসিতে আমাদের ফিউচারের জন্য অ্যাকচুয়ালি বাংলাদেশে আমাদের দেশে আমাদের পরিচয় কি? আমরা ফার্মাসিস্ট। তো ফার্মাসিস্ট ইভেন সবার কথা বাদ দিলাম, তোমরা যারা স্টুডেন্ট আছো তাদের বাবা মাকে জিজ্ঞাসা করি, দেখো তো আব্বু আমি কি পড়ি তোমাদের আইডিয়া কি, বা আম্মু আমি কি পড়ি তোমাদের আইডিয়া কি? ওনারা বলবে ওনাদের তো ওইভাবে আইডিয়া নেই, ও হয়তো ফার্মেসি পড়বে। ফার্মেসিতে তো কী পড়বে? ওনারা জানে যে তোমরা ওষুধ বানানো শিখো। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কিন্তু আমাদের পরিচয় এখনও, যেহেতু এখনও হসপিটাল ফার্মেসি ওইভাবে ফ্লারিশ হয় নাই, এখনও কিন্তু আমাদের পরিচয় যে আমরা ওষুধ বানানো শিখি, সোজা হিসাব। তো এই ওষুধ বানানো শিখি, এর সাথে আমরা হসপিটাল ফার্মেসি ইনশাল্লাহ সামনে যদি ফ্লারিশ হয় আরও বেশি ডিমান্ডেবল হয় তাহলে সেই দিকেও আমরা এমফাসিস দিব। এটা বাদ দিয়ে আমাকে ফিলোসফি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, সোশ্যালজি এই সাবজেক্টগুলিকে 5টা চেয়ার থাকে, 3টা চেয়ার পূর্ণ থাকে আর 2টো চেয়ার খালি। আমরা ওদিক থেকে কেউ দাবি করবো না যে আমাদের কাউকে বসান, বরং আয়োজকরাই বলবে যে এখানে বসার যোগ্য মুখ লোক আছে, তারা ডেকে বসাবে। আজকে বাংলাদেশের হেলথ সেক্টর আজকের এবারে যে স্লোগানটাকে আমি বাংলায় যদি বলি, যেখানে স্বাস্থ্য সেখানেই ফার্মাসিস্টের প্রয়োজন রয়েছে। তাহলে স্বাস্থ্যসেবাকে যদি এদেশের জনমানুষের দোরগোড়ায় পৌঁছাতে হয় তাহলে কি প্রয়োজন? স্বাস্থ্যসেবায় নিয়োজিত আজকাল আমরা চিনি একটা মাত্র গ্রুপ বা এর সাথে সামান্য কিছু যোগ আছে,
সেটা হচ্ছে ডাক্তার। কি ডাক্তারের প্রেসক্রিপশন ইজ নট সাফিসিয়েন্ট ফর দিস পারপাস। তো সেক্ষেত্রে প্রয়োজন কি একটা টিম, যেই টিম উন্নত বিশ্বে কাজ করে এসেছেন এমন অভিজ্ঞতা সম্পন্ন লোক এখানে আছেন, বিশেষ করে আমাদের বেলায়েত ভাই, আমার অনেক সিনিয়র ফার্মাসিস্ট। সেখানে ফার্মাসিস্ট, ডাক্তার, নার্স এবং আরও কিছু সব মিলিয়ে একটা গ্রুপ যারা স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছিয়ে দেয়। তো আমি মনে করি যে এই দিক থেকে এইসব কথা কিছু আমরা শুনবো। বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে উন্নত করতে হলে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে ফেলি। কোভিড মোকাবিলায় ডাক্তাররাই প্রচুর ভূমিকা রেখেছে, এটা প্রচার এসেছে, কিন্তু এর পিছনে ফার্মাসির যে অবদান আমরা নিজেরাও তুলে ধরতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তো দ্বিতীয় কথাটি বলবো যে আমরা ফার্মাসিস্টরা এই সমাজে স্বাস্থ্যসেবায় অবদান রাখতে পারি, কোন কোন সেক্টর রাখতে পারি এই জ্ঞান আমাদের নিজেদের থাকতে হবে। এবং নিজেদের থাকলেই চলবে না, এটা জনমানুষকে, সরকারের কর্মকর্তা থেকে শুরু কর্তা পর্যায়ের লোক থেকে শুরু করে সাধারণ মানুষের মাথায় ঢুকাতে হবে যে স্বাস্থ্যসেবাকে পরিপূর্ণ করতে হলে একজন ফার্মাসিস্টের অবশ্যই প্রয়োজন রয়েছে, এবং বাংলাদেশে সাফিসিয়েন্ট ফার্মাসিস্ট আছে, তাদেরকে সেখানে নিয়োগ দিয়ে স্বাস্থ্যসেবা তার মানে পৌঁছানো হোক। আজকে আমি আপনাদের কাছে দাবি করব আমরা আমাদের যোগ্যতা বৃদ্ধি করব। আর আশরাফ ভাই যেভাবে বলে গেছেন আমরা আসলে এত খারাপ না, আমরা ফার্মাসির কিছু যোগ্যতা আছে, কিন্তু আমরা সমাজে মূল্যায়ন পাই না বলে কিছুটা হীন উন্নতি ভুগি, এই জন্য অনেক কথা বলতে পারি না আমরা। তো আমরা আসলে জানি, তবে এই জানাটা প্রয়োজনের তুলনায় অনেক কম। আমাদেরকে আরও জানতে হবে, আমাদেরকে আরও জানতে হবে। আর এখন জানার সুযোগ রয়েছে, এখন কয়েকটা বইয়ের কোনো প্রয়োজন নেই, আপনার হাতেই পুরো বিশ্ব রয়েছে, যে বিশ্বের মধ্যে আপনি চাইলেই ফার্মাসিস্টের যোগ্যতা, মেধা কীভাবে কোথায় কাজে লাগানো যায় এবং সেটা কীভাবে বৃদ্ধি করা যায় এটা জানা সম্ভব। আমি এখানে আমার কথা শেষ করছি, প্রত্যাশা করব মঞ্চ থেকে আজকে ভালো কিছু আশার বাণী শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর ইউর ইনভ্যালুয়েবল স্পিচ। আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাবো হ্যালিয়ন বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার এবং ম্যানেজিং ডিরেক্টর তানভীর আশরাফ স্যারকে। স্যারের মূল্যবান বক্তব্য আমাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার করার জন্য আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এরকম সবাইকে একজন ফার্মাসিস্ট হিসাবে, সর্বোপরি একজন মানুষ হিসাবে আজকে এখানে দাঁড়িয়ে আছি। এতদিন ধরে বাংলাদেশে কাজ করছি, এখন একটি মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশে কান্ট্রি হেড হিসাবে আছি, ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আছি। সর্বোপরি যে কথাটি বললাম, একজন মানুষ হিসাবে দাঁড়িয়ে আছি। এই যে মানুষ হিসাবে দাঁড়িয়ে আছি, এর পেছনে আমার জীবনে অল্প কয়েকজন মানুষের অবদান আছে। বাবা মার কথা কখনোই বলতে হয় না, ওনাদের অবদান তো থাকবেই। এমন একজন মানুষ আজকে এখানে স্টেজে বসে আছেন, প্রফেসর ডক্টর সেলিম রেজা স্যার। শুধু আমি না, আমাদের ব্যাচের, আমাদের আগের ব্যাচের, আমাদের পরের ব্যাচের অনেক ছাত্র আমরা স্যারের কাছে অনেকভাবে কৃতজ্ঞ। আমরা স্যারের কাছে শুধু স্যারের চৌথা তো পড়েছি, স্যারের চৌথা পড়ে বড় হয়েছি, বাট স্যারের কাছ থেকে আমরা যে মূল্যবোধ শিখেছি, স্যারের কাছ থেকে আমরা যে কাজের প্রতি ডেডিকেশন, এই জিনিসগুলো আমরা দেখেছি ইউনিভার্সিটিতে থাকতে, এই যে এখনও আমরা সেটা ফলো করি। আমি পড়াশোনায় খুব বেশি ভালো ছিলাম না, যে কারণে স্যার আমাকে একটু অপছন্দ করতেন, কিন্তু পরবর্তীতে আমি যখন স্যার দেখলেন আমি ভালো ফুটবল খেলি, স্যার আমাকে না পারতেও পছন্দ করা শুরু করলেন, কিছু করার নেই। তারপরে স্যার দেখলেন যে আমি ডিবেট করি, এবং ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্ট এই 60 ইয়ার্সের ইতিহাসে একবারই ফার্মেসি ডিপার্টমেন্ট ডিবেটে চ্যাম্পিয়ন হয়েছিল। কারণ সবসময় চ্যাম্পিয়ন হতো ইকোনমিক্স, জার্নালিজম, চারুকলা, আর্ট কলা ভবনের ওই ডিপার্টমেন্টগুলো ডিবেটে চ্যাম্পিয়ন হতো। সবাই মনে করতো ফার্মেসি হয়তো পারবে না, এরা তো আসলে রসকসিন সাবজেক্টে পড়ে। আমরা 97-এ ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে ফুল ঢাকা ইউনিভার্সিটিতে ডিবেটে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এটা একবারই হয়েছিল। আমাদের সিনিয়র ফার্মাসিস্ট লাইলা খন্দকার, খুবই নামকরা ফার্মাসিস্ট, উনি ছিলেন আমাদের টিম লিডার। আলিমুজ্জামান, এখন উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন, উনি ছিলেন আমাদের টিম মেম্বার, এবং আমি ছিলাম আরেকজন টিম মেম্বার। তখন থেকে স্যার আমাকে দেখলো যে এই ছেলেকে ভালো না বেশি আদর না করে উপায় নাই।
তো পড়াশোনা না করেও স্যারের আদরটা আমি পেয়েছি। আজকে আমি একটু সুযোগটা নিলাম স্যারকে আমার এই ব্যাপারটা জানানোর জন্য যে স্যার আপনি আমাকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করেন। আজকে আসলে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে আমাদের কথা বলার কথা। থিঙ্ক হেলথ, থিঙ্ক ফার্মাসিস্ট। এটা বাংলা করলে কি দাঁড়ায়? আজিবুর রহমান আর মেহেদি হাসান তানভীর খুব সুন্দর বাংলা করেছে, ভাবনায় স্বাস্থ্য, ভাবনায় ফার্মাসিস্ট। আমাদের আরেকজন সিনিয়র ফার্মাসিস্ট দীপক কুমার সাহা, উনি দেখলাম আরেকটি বাংলা করেছেন, স্বাস্থ্য চিন্তা যেখানে, ফার্মাসিস্ট সেখানে। এখন আসলে আন্দোলনের যুগ, এখন আসলে নির্বাচনের যুগ, সামনে নির্বাচন আসছে। স্লোগানটার একটু এরকম হলে ভালো হয়, স্বাস্থ্যসেবা যেখানে, ফার্মাসিস্ট সেখানে। তখন একটু মিছিলে একটু গরম করা যায় আর কি, তাই না? সো না, এরকম বললে হবে না। সো আমি জাস্ট দু একটা কথা বলবো যে এই ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডেটা কেন পালন করা হয় 25 সেপ্টেম্বরে। ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন বা এফআইপি যাদেরকে বলা হয়, তারা 2009 সাল থেকে এই ফার্মাসিস্ট ডেটা পালন করছে, 2009 সাল থেকে। ইন্টারেস্টিং, এই এফআইপি কিন্তু গঠিত হয়েছে 1912 সালে। ক্যান ইউ ইমাজিন? 1912 সালে এই ফার্মাসিউটিক্যাল ফেডারেশনটা প্রতিষ্ঠিত হয়, 1912 সালে। তাহলে কি 1912 সাল থেকে ফার্মেসি পেশা পৃথিবীতে আসছে? না। আপনারা যদি জাস্ট একটু গুগল করেন, এই ফার্মেসি পেশা হিসাবে পৃথিবীতে আছে 1270 সাল থেকে। ক্যান ইউ ইমাজিন? 1270 সাল থেকে ফার্মেসি পেশা আছে পৃথিবীতে। সো এই যে ফার্মাসিস্টদের অবজেক্টিভটা কি? দুটো সিম্পল অবজেক্টিভ। এক নাম্বার অবজেক্টিভ হচ্ছে সেলিব্রেশন করা। এই যে আজকে আমরা স্যারকে রিকগনাইজ করছি, আমাদের প্রফেসর সেলিম রেজা স্যারকে, আমরা একে অপরকে কনগ্রেচুলেট করছি। আমরা এই দিনটাতে নিজেরা সেলিব্রেট করব। আমার ওয়াইফকে বলেছি যে আজকে বাসায় যেন ভালো রান্নাবান্না হয়। ও জিজ্ঞেস করলো কারণ কি? আমি বললাম আজকে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে, ইউ শুড কনগ্রেচুলেট মি, অ্যান্ড দ্যাট শুড বি সেলিব্রেটেড ইন আওয়ার হাউস অলসো। আমি আমার বন্ধু বান্ধবকে বলেছি, আমার আত্মীয় স্বজনকে বলেছি, আজকে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে, আই এম কন্ট্রিবিউটিং টু দ্য কান্ট্রি, আই এম কন্ট্রিবিউটিং টু দ্য সোসাইটি, প্লিজ কনগ্রেচুলেট মি। সো দিস সেলিব্রেশন, এই সেলিব্রেশনটা আমাদের করতে হবে। সেকেন্ডটা কি বলেছে? সেকেন্ড যে অবজেক্টিভটা এফআইপি বলেছে সেটা হচ্ছে এই যে ফার্মাসিস্টদের যে কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, কন্ট্রিবিউশন টু দ্য হেলথ কেয়ার সেক্টর, এটা মানুষকে জানাতে হবে। আজকে এখানে আমরা যারা আছি, নন ফার্মাসিস্ট কারা আছেন একটু হাত তুলবেন? নন ফার্মাসিস্ট, ফার্মেসির সঙ্গে কোনো সম্পর্ক নাই, একজন পাওয়া গেছে। আমাদের আজকে যারা সবাই এখানে আছি, আমাদের সবার টার্গেট হচ্ছে এই একজন ভদ্রলোককে বুঝানো, হোয়াট উই আর ডুইং টু দ্য সোসাইটি। আপনার কাছে এটা হাসির ব্যাপার মনে হতে পারে, বাট দ্যাট ইজ দ্য রেসপন্সিবিলিটি। আজকে আমরা এই একজনকে বুঝাবো, কালকে সেটা 2 হবে, 4 হবে, 8 হবে, 16 হবে, 32 হবে, 64 হবে। আমি প্রফেসর সেলিম রেজা স্যারকে আমি কি বুঝাবো ফার্মাসিস্টদের অবদান? আমি আমাদের শ্রদ্ধেয় দ্য মোস্ট সিনিয়র পার্সন হিয়ার বেলায়েত ভাইকে আমি কি বুঝাবো ফার্মাসিস্টদের অবদান? আমরা নিজেরা এখানে আলোচনা করে কি হবে? আমাদেরকে মানুষকে জানাতে হবে। আমরা নেক্সট প্রোগ্রামটা টার্গেট করি এই ফার্মাসিস্ট ফোরাম, তারা যেই কাজটা করবে, এখানে যারা বসে আছে আমরা সাইডে দাঁড়িয়ে থাকবো, আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এখানে এনে বসাবো। তখন আমরা বলবো যে দ্য ফার্মাসিস্ট হোয়াট দে আর ডুইং টু দ্য সোসাইটি, দ্যাট শুড বি আওয়ার অবজেক্টিভ। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নিয়ে আসবো, সেক্রেটারিকে নিয়ে আসবো, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবাইকে নিয়ে আসবো, তাদেরকে এনে আমরা বুঝাবো ফার্মাসিস্টটা কি করছে। জয়া যেই কথাটা বললো পর্দার অন্তরালে, না, আমরা পর্দার অন্তরালের মানুষ না, আমরা সেখানে আর থাকতে চাই না। আমরা সামনের সারির মানুষ, আমাদের সামনে আসতে হবে। আরেকটা ছোট্ট জিনিস বলি, সামনের বছর, এটা বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের কাছে আমার দাবি, আজিবুর এবং মেহেদি হাসানের কাছে, সামনের বছর আমরা আরেকটা কাজ করব। এই যে ফার্মাসিস্টদের পেশা নিয়ে হসপিটাল ফার্মেসি, আমার জন্মের আগে বলাটা ঠিক হবে না, মানে ফার্মাসিস্ট হিসাবে আমার জন্মের আগে থেকেই হসপিটাল ফার্মাসিস্ট বাংলাদেশে চালু হবে, এটা শুনতেই আছি। আমি জব করি আজকে 23 বছর হয়ে গেল, আমার জন্মের আগে থেকেই কথাটা শুনছি। প্রেশার গ্রুপ,
যেই প্রেশার গ্রুপটা আমাদের জন্য কাজ করবে, রাস্তায় না, ফার্মাসি স্বাস্থ্যসেবা যেখানে, ফার্মাসি সেখানে, এটা করে কোনো লাভ হবে না। তাহলে সেই প্রেশার গ্রুপটা কারা হবে? আপনারা জানেন বিসিএস ক্যাডার আছে আমাদের এডিশনাল সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত 33 জন। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি কিংবা প্রাইভেটের কেউ কেউ আছেন। আমি শুধু বলেছি এডিশনাল সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত, আর 1-2 বছরের মধ্যে সেক্রেটারি হয়ে যাবেন, ডেফিনেটলি হবেন। 33 জন ফার্মাসিস্ট আছেন। আমরা কি তাদের সঙ্গে কানেক্টেড? আমরা তাদের সঙ্গে কানেক্টেড না। আমরা নেক্সট ইয়ারে, আমি ফার্মাসিস্ট ফোরামকে অনুরোধ করব, আমরা এই 33 জন বিসিএস ক্যাডারকে এখানে না, একটা ভালো জায়গায় এনে আমরা তাদেরকে সংবর্ধনা দিব। আমরা তাদেরকে বলবো উই নিড ইউর হেল্প, আমরা আপনাদের সাহায্য চাই। এখন আমাদের ফার্মাসিস্টদের আমাদের এই বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে যে ফার্মাসিস্টরা শুধু নিজেরা আলোচনা করে। কালকে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক আলোচনা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে আমরা আলোচনা করেছি, কিন্তু আপনি দেখেন আমরা সবাই নিজেরা আলোচনা করছি, আমরা মানুষকে জানাচ্ছি না ফার্মাসিস্টরা কি করছে। শ্রদ্ধেয় আমাদের যে আরেকজন অত্যন্ত সিনিয়র আমাদের বড় ভাই আছেন মিস্টার সাইফুল আমিন, আমি ওনার অনেক নাম শুনেছি, আজকে ওনাকে দেখে আমি খুবই, আমার শ্রদ্ধেয় আমাদের বড় ভাই, উনি যেই কথাটা বলেছেন কোভিড-19 সময় ফার্মাসিস্টদের ভূমিকা, আপনি কি জানেন কোভিডের লকডাউনের সময়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ ছিল কিছুদিন, বাংলাদেশের একমাত্র ইন্ডাস্ট্রি যেটি বন্ধ ছিল না একদিনের জন্য সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। নট এ সিঙ্গেল ডে। তারপরে গভর্নমেন্ট ডিক্লেয়ার করলো কোভিড টিকা দেওয়া হবে। কোভিড টিকা রেজিস্ট্রেশনের জন্য একটা লিঙ্ক পাঠানো হলো, বলা হলো যারা স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত তারা কোভিড টিকা আগে পাবেন। আমি খুব গর্বের সঙ্গে রেজিস্ট্রেশনটা শুরু করতে গেলাম, সেখানে আমি ফার্মাসিস্টার নামটা পাই নাই, সেখানে টেকনিশিয়ান আছে, অনেকেই আছে, 13 না 14টা প্রফেশন ছিল, সেখানে ফার্মাসিস্টদের নামটা ছিল না, যেটা খুবই প্যাথেটিক। WHO কে আমরা সবাই ফলো করি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO তারা ডিফাইন করে দিয়েছে হেলথ কেয়ার প্রফেশনাল কারা। 8টা প্রফেশনকে তারা ডিফাইন করেছে হেলথ কেয়ার প্রফেশন। নাম্বার 1 কারা? ডক্টর। সেকেন্ড কারা? ডেন্টিস্ট। থার্ড কারা? নার্সেস। ফোর্থ কারা? আমরা ফার্মাসিস্ট। তারপরে আছে 5, 6, 7, 8। আমরা বাংলাদেশে এখনো মানুষ সেটা জানে না, আমাদেরকে সেটা জানাতে হবে। ছোটবেলায় আমরা যখন নিউজ পেপার পড়তাম, প্রফেসর সেলিম রেজা ওনারা জানেন, তখন জনকণ্ঠ, প্রথম আলো, বাংলার বাণী 2 পাতা 3 পাতা জুড়ে একটা অ্যাড থাকতো, পাত্রপাত্রী চাই। এখন আর সেটা নাই। পাত্রপাত্রী চাইয়ের একটা 2-3 পাতা জুড়ে অ্যাড থাকতো। সবসময় সেখানে আমরা দেখতাম ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমাদের একটা লক্ষ্য, আমাদের ব্যাচ থেকে আমরা একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েছিলাম, যেদিন এখানে ফার্মাসিস্ট পাত্র চাই লেখা উঠবে সেই দিনই মনে করব আমরা সার্থক। বিলিভ মি, 2009-এ প্রথম আমাদের একজন ফ্রেন্ড সে চিৎকার করলো। কেন চিৎকার করেছে? একটা পত্রিকায় পাত্র চাই হিসাবে ফার্মাসিস্ট পাত্র চাই লেখা হয়েছিল। এটা জাস্ট একটু মজা করে বললাম, বাট আমাদের এই ফার্মেসি পেশার জন্য আমি জাস্ট, আমাকে অলরেডি চিরকুট দিয়েছে, শেষ করতে হবে, সরি ফর দ্যাট। আমি জাস্ট একটু সামারি করি। আমাদের প্রফেসর ডক্টর সেলিম রেজা স্যার এখানে আছেন। স্যার ডিন হওয়ার পর থেকে আমরা দেখেছি এই প্রথম ফার্মেসি ডিপার্টমেন্টের ইতিহাসে স্যার ডিন হওয়ার পরে একাডেমিয়া ইন্ডাস্ট্রির একটা বিশাল প্রোগ্রাম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক লেকচার দিতে যাই, বিভিন্ন জায়গায় ডাকে। আমি 3টা প্রাইভেট ইউনিভার্সিটিতে খণ্ডকালীন ক্লাস নেই, আমাকে আজ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি ডাকে না। হয়তো স্যার বলেছে যে তানভীরের রেজাল্ট খারাপ, ওকে ডাকা যাবে না। কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটি, যেটা স্যার আসার পরে আমরা দেখেছি সেটা শুরু হয়েছে। আমরা দেখেছি গতকাল ফার্মাসিস্ট ডে উপলক্ষে এই প্রথম বাংলাদেশের ইতিহাসে স্যার একটি ইনিশিয়েটিভ নিয়েছেন উইমেন হেলথ নিয়ে, নুভিস্তা ফার্মার সহজ। বাংলাদেশের ইতিহাসে আমরা এই ধরনের প্রোগ্রাম দেখি নাই। আমাদেরকে এই কমিউনিটির কাছে যেতে হবে। ফার্মাসিস্ট ডে উপলক্ষে ফার্মাসিস্ট ফোরামকে আমি আবারও অনুরোধ করব, আমাদের নেক্সট ইয়ারের প্রোগ্রামটা হোক আমরা মানুষকে কিভাবে ফার্মেসি পেশা সম্বন্ধে জানাতে পারি।
নিজেরা আলোচনা অনেক হয়েছে। আমাদের নেক্সট হতে হবে, আমরা একদম অ্যাকশন প্ল্যান চাই, আমরা ডেট চাই কবে থেকে হসপিটাল ফার্মেসি চালু হবে, আমরা ডেট চাই। আমরা আমাদের নেক্সট ইয়ারে বা 1 বছর কেন ওয়েট করব, আমরা আরেকটি প্রোগ্রাম করতে চাই। আমাদের যারা বিসিএস ক্যাডারে আছেন তাদেরকে আমরা একটা সংবর্ধনা দিতে চাই। আমাদের টাকা পয়সা নিয়ে চিন্তা করার দরকার নাই। প্রফেসর সেলিম রেজা শুধু একটা চিরকুট লিখে কোম্পানিগুলোতে পাঠাবে, আমরা প্রোগ্রাম করব, এত টাকা স্পন্সর লাগবে, টাকাটা চলে আসবে, দিতে হবে। প্রফেসর সেলিম রেজা যখন বলবেন, উনি ফোনও করার দরকার নাই, উনি একটা চিরকুট লিখে পাঠাবে, বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি কোম্পানি সেই স্পন্সরশিপ দিতে বাধ্য, ইনক্লুডিং মাই কোম্পানি। আমার যখন 2002 সালে আমি স্কোয়ার ফার্মায় ক্যারিয়ার শুরু করি, স্কোয়ার ফার্মায়, তখন স্কোয়ার ফার্মা ছিল মাত্র 500 কোটি টাকার কোম্পানি। আপনারা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। 2002 সালে স্কোয়ার ফার্মা ছিল 500 কোটি টাকার কোম্পানি। আজকে 2025 সাল, মাত্র 23 বছরে স্কোয়ার ফার্মা 7,000 কোটি টাকার কোম্পানি। 500 থেকে 7,000 কোটি টাকা, এটা পৃথিবীর অনেক দেশেই নাই। শুধু স্কোয়ার কেন, ইনসেপ্টার গ্রোথ দেখেন, রেডিয়েন্টের গ্রোথ দেখেন, হেলথ কেয়ারের গ্রোথ দেখেন। তাহলে এই কোম্পানিগুলো আমাদের ফার্মাসিস্টদের জন্য কোনো প্রোগ্রামে, ফার্মেসি ডিপার্টমেন্টের ডিন যদি কোনো কিছু দাবি করেন, সেইটা সেই কোম্পানিগুলো দিতে বাধ্য। আমি দুঃখিত, আমি অনেকক্ষণ সময় বেশি নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন এবং সবাইকে আবারও আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যারকে তার অসাধারণ বক্তব্য প্রদানের জন্য। আমি রিয়েলি গ্রেটফুল টু স্যার। আর এই মুহূর্তে আমি পরবর্তী অতিথিকে মঞ্চে আসার আগে বলবো যে আমাদের আসলে সময় সংকটের কারণে আসলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য তো এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাবো হারুনুর রশিদ স্যারকে, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম উপদেষ্টা এবং সাবেক প্রেসিডেন্ট। সবাইকে বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা। আর বর্তমান যে আমাদের সভাপতি আজিবুর অত্যন্ত দক্ষ, তার নেতৃত্বে আমি আজকে খুবই খুশি যে আগের চাইতেও এখন ফার্মাসিস্ট ফোরাম আমি মনে করি যে আরও ঐক্যবদ্ধ। এটা খুব ভালো লাগছে। আমি এই আগের বক্তার রেফারেন্স দিয়ে দুইটা কথা বলে আমি বেশি বড় করব না বক্তব্যটা, যে ইসরায়েল যে কাতারে হামলা করলো, এইটার কিন্তু ইসরায়েলের আমির বিচার দিছে কিন্তু ট্রাম্পের কাছে গিয়া। মানে আমি রেফারেন্স কেন বলতেছি, আবার কেন দিছে, কারণ আমেরিকা হলো শক্তিশালী দেশ, আমেরিকার কথা ইসরায়েল শুনবে। গত কোভিডের সময় যখন সারা দেশে কোভিডের কারণে সবাই আমরা মারা যাব এরকম প্ল্যান করছিলাম মার্চ মাসে, তখন আমরা কিন্তু মার্চের মাঝামাঝি সময় আমরা হেলথ অধিদপ্তরে গেছিলাম, আমি আজিবুর সবাই গেছিলাম, আমরা গেছিলাম। যখন আমরা আনুষ্ঠানিক চিঠি দিলাম যে আমরা বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের পক্ষ থেকে আসছি, অথবা আমরা ফার্মাসিস্ট, অথবা আমরা অ্যাজ এ সাধারণ জনগণ, যে আমরা চাই যে এই কোভিড যে মোকাবেলা করতেছে সরকার, এর মাঝে আমরাও আমাদের অংশগ্রহণ করবো অ্যাজ এ ফার্মাসিস্ট হিসাবে। তখন কোনো এক পর্যায়ে এক ডাইরেক্টর আমাদের সাথে দেখা করলো, দেখা করার পরে তার অ্যাটিটিউডটা এরকম ছিল যে ফার্মাসিস্ট কি সে এটাই জানে না, সে মনে করতেছে যে আমরা ডিপ্লোমা ফার্মাসিস্ট, তাই না? ব্যাপারটা এরকমই ছিল। তখন আমরা যে ফার্মাসিস্ট এটা বোঝাবো কি, মানে আমরাই অবাক হয়ে যাচ্ছে যে একটা হেলথের বড় একটা ডাইরেক্টর এডুকেশন, তখন সে তারাই বুঝাইতেছে আমরা থাকলে এইটা হবে, এইটা থাকলে এইটা হবে। আমি যারা বললাম কাতারের কাহিনীটা, যতক্ষণ আমাদের নিজস্ব শক্তি না হবে, ফার্মাসিস্টদের ঐক্যবদ্ধ না হব, ততক্ষণ পর্যন্ত ওই পরগাছার মতোই আমাদের চাকরি করতে হবে। স্যার যেটা বললো যে কোভিডের সময় সমস্ত সেক্টর বন্ধ ছিল, ইভেন গার্মেন্টস মনে হয় 7 দিন বন্ধ ছিল, বাট ফার্মাসিউটিক্যাল বন্ধ ছিল না। কিন্তু মজার ব্যাপার, সরকার যতবার অ্যানাউন্স করছে, প্রথম কয়েকবার কিন্তু ফার্মাসিস্টের নাম কিন্তু লেখে নাই, তখন লেখছিল ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট। আমি তখন সৈকত ছিল, আজিবুর ছিল, এরা যায় স্বাস্থ্য যে এই মিনিস্টার তার কাছে যে অভিযোগ করছে যে ফার্মাসি শব্দ বসাইতে হবে, যদিও আমাদের লেভেল ছিল তো আমরা তো এত বড় না,
এখন যেমন এই আমাদের ডিন স্যার আছে, বড় বড় আছে, তখনও ছিল, কিন্তু তারা তো এত প্রগ্রেস করতে পারে নাই, যে কারণে তো অনেক কষ্ট করে হইলো লাস্টে কিন্তু ওই ফার্মাসি শব্দটা কিন্তু তারা যোগ করছিল। আমি যেটা বলতে চাইতেছি, এখানে ওই যে আগের বক্তার কথাই বলি যে আমাদের এখানে একজন নন ফার্মাসিস্ট আছে বলল, এখানে আমরা যতই আমাদের প্রশংসা করে লাভ নাই। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত আপনার কলমের শক্তি না থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার কলমের ক্ষমতা না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই 15,000 টাকা বেতনেরই চাকরি করতে হইব। একটা ফার্মাসিউটিক্যালে চাকরি পায় কয় টাকা বেতন? আমি তো জানি কয় টাকা বেতনের চাকরি করে। প্রথম 15-20 হাজার টাকা চাকরি করে। একটা ড্রাইভারের বেতনে কিন্তু 20,000 না এখন। কারণ কি? আমাদের এই সার্টিফিকেটের অবমূল্যায়ন করতেছে সরকার, কারণ আমাদের কোনো বৈধ কোনো পদ নাই। বিসিএসসি যদি হেলথ সেক্টর যেমন 10 জনের সার্কুলার আছে, এখনও 10 জন নিচে কিনা জানি না, ফাইনাল নিতে পারছে কিনা। প্রতি বছর যদি 100 জন করে নিত ডাক্তারদের মতো, তাইলে কিন্তু আমাদের এখন কিন্তু শত কিন্তু আমাদের কিন্তু ফার্মাসিস্ট হইতো। এখন একটা ফার্মাসিস্ট অ্যাডিশনাল সেক্রেটারি ভালো, সে তো প্রশাসন কেটে গেছে, মেডিকেল ক্যাডারে তো আমাদের কোনো ফার্মাসিস্ট নাই। যে কারণে আমরা যতই আমরা লাফালাফি করি, বাস্তবে কিন্তু আমরা হেলথ সেক্টরে কোনো হেল্প করতে পারতেছি না, শুধুমাত্র ওই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ছাড়া। যে কারণে আমি সবাইকে অনুরোধ করব, বর্তমান যে আমাদের সংগঠন এটা আরও শক্তিশালী হবে যদি আমরা ঐক্যবদ্ধ করি। আমরা এটা 12 সালে তৈরি করছি বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম। সবারই এখানে উদ্যোগ আছে, কারণ কারো কোনো স্বার্থ ছিল না। আমরা সবাই যার যার মতো করে ডোনেট করতে 2025 সাল পর্যন্ত আসছি। এখন আজিবুর, তানবীর সহ যারা আছে, তারা আমি মনে করি তাদের নেতৃত্ব আরও শক্তিশালী হবে। কিন্তু আমরা যারা ইয়াং ফার্মাসিস্ট আছি, তাদের যদি আমরা হেল্প না করি, তারা কিছুতেই পারবে না। কখনো টাকা দিয়ে করতে হবে, কখনো শক্তি দিয়ে করতে হবে, কখনো ভাঙচুরও করতে হবে। আমরা কিন্তু বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভাঙচুরের সাথে আমরাও জড়িত ছিলাম, যখন আমাদের রেজিস্ট্রেশন দেয় নাই। আমরা কিন্তু রেজিস্ট্রেশন তখন কিন্তু আমরা এটা কিন্তু পাইছি, বৈধ মনে করছে দেখে কিন্তু আমাদের তখন দিছে। এরকম বিএসসি ইঞ্জিনিয়াররা আন্দোলন করলো, রাস্তা অবরোধ করলো না কিছুদিন আগে? ডাক্তাররা আন্দোলন করে যারা এমবিবিএস এবং বিডিএস পাস না করছে তাদের ডাক্তার শব্দ লিখতে পারবো না। বিএসসি ইঞ্জিনিয়াররা বললো ডিপ্লোমাদারীরা ইঞ্জিনিয়ার লিখতে পারবো না। আমাদের ফার্মাসিউটিক্যাল মানে ফার্মেসি প্রফেশনে কেউ কি আন্দোলন করে নামছি? আমরা কিন্তু না, আমরা আশায় আছি না, আমরা তো লিগালি তো ডিপ্লোমা ফার্মাসিস্টরা লিখতে পারবো না, তারা তো টেকনোলজিস্ট। এগুলো ফালতু কথা। আন্দোলন না করলে কোনো কিছু বাংলাদেশে আসবে না, পৃথিবীর কোথাও আসবে না। এটা বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর কোথাও আসবে না যদি যতক্ষণ পর্যন্ত না চিল্লাবেন। নেপাল তখন বৈধ, যে সরকার ক্ষমতা আছে সে বৈধ, বাংলাদেশে তো বৈধ। কারণ কি? জনগণের ইচ্ছার প্রতিফলন করতেছে। জনগণের আমাদের ফার্মাসি হচ্ছে বি ফার্ম যারা করছে তারাই ফার্মাসিস্ট লিখতে পারবো, আইনে আছে, কিন্তু লাভ তো নাই। তারাই আমাদের সাথে শক্তিশালী। এখন যদি সার্কুলার দেয় 10ম গ্রেডে, সমস্ত ডিপ্লোমাদারীরা চান্স পায়। যদি সবার জন্য মুক্ত করুক, তাহলে আমাদের কত ফার্মাসিস্টের চাকরি হবে। এই কারণে আমি শেষ করতেছি, আমাদের যারা জুনিয়র ফার্মাসিস্ট তারা চাবেন যে ঐক্যবদ্ধ থেকে, যারা আমাদের সিনিয়র ফার্মাসিস্টরা আছে তাদের ছায়াতলে থেকে আমাদের টার্গেটগুলো অ্যাচিভ করা, আমাদেরকে বোঝানো। যারা এই বড় বড় ফার্মাসিস্ট আছে, স্যাররা আছে, স্যাররা যদি সহায়তা করে, আগের ধারাবাহিকতা যদি অক্ষুণ্ণ রাখে, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের সেক্টরে আরও উন্নত হবে, আমাদের পেশায় আরও নিয়োগ হবে। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের সকলের শ্রদ্ধার প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম রেজা স্যারকে, ডিন ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তার জ্ঞানের আলো দিয়ে আমাদেরকে আলোকিত করবার জন্য। স্যার, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ইচ্ছা করেই ফ্লোরটা নিলাম, কারণ হচ্ছে যে সারাটা দিন বাইরে আমি প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফার্মাসিস্ট ফোরামের সভাপতি, জেনারেল সেক্রেটারি। রিসেন্টলি আমার ফিলিংস থেকে কিছু কাজ করেছি, তারই ফলশ্রুতিতে আমি এখানে এসেছি। আগেও আমাকে বেশ কয়েকবার বলেছে, তখন তো আসলে ওইভাবে আমার তেমন খুব একটা পোর্টফোলিও ছিল না, সেই কারণের জন্য আমি আসিনি। এখন বিষয়টা হচ্ছে যে
আমি কিছু কথা বলবো, একটু ধৈর্য ধরে শুনতে হবে, কারণ আমাদের কাউকে না কাউকে থিঙ্ক ট্যাঙ্কের দায়িত্বটা পালন করতে হবে। তো আমার সামনে বসে আছে আমার অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারাই আমাদের প্রাণকেন্দ্র, আমাদের নিউক্লিয়াস হচ্ছে তোমরা। তো সেই জন্যই বলছি, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আছো, এর মধ্যে আমি অনেককে পড়িয়েছি। তো আমি বক্তব্যটা এইভাবে শুরু করব যে আমাদের একটা উইন উইন সিচুয়েশন তৈরি করতে হবে। আমরা যদি উইন উইন সিচুয়েশন তৈরি করতে না পারি, আমরা যদি এক্সক্লুসিভিটি ক্রিয়েট না করতে পারি, আমাদের কিচ্ছু হবে না। আমি পরিষ্কারভাবে বলে দিলাম, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে বেশ কিছু চিন্তাভাবনা আছে, প্রস্তাবনা আছে। আজকে সারাটা দিন সকাল থেকে আসলে আমি হেলথ সেক্রেটারির সঙ্গেই ছিলাম, রাইট? সকাল 10টা থেকে একসঙ্গে পাশাপাশি জুম্মার নামাজ পড়লাম, ওনার মিসেসও আসছিলেন, আমরা একসঙ্গে লাঞ্চ করলাম, অনেক কথা হলো, অনেক কথা। মানে সাধারণত আমার খুব অল্প সময়ের ইয়েতেই ওনার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে, কারণ আমি ওই আকবারিয়ে সম্পর্ক করতে যাই না কারোর সঙ্গে। আমি আবারও বলছি যে এক্সক্লুসিভিটি যদি থাকে তাহলে মানুষ তখন আমাদের সঙ্গে মিশবে। তাই এখন আমি যে জিনিসটা বলতে চাই যে আজকে আমাদের এই যে ফার্মাসিস্ট আমরা আছি, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা বলা হয়েছে 1964 সালে প্রফেসর এমেরিটাস আব্দুল জব্বার এটাকে ওপেন করার পরের থেকে ফ্লোরিশ করেছে। অনেকগুলো বিষয় আছে, যেমন 1982 সালে ড্রাগ অর্ডিন্যান্স, ড্রাগ পলিসি হয়েছিল বলেই 7টা যে বিদেশি কোম্পানি যারা কিনা একেবারে জায়ান্টের মতো আমাদের এখানে জেকে বসেছিল, তাদেরকে আমরা সরিয়ে ফেলতে পারছিলাম। এবং আমাদের এই ফার্মাসিস্ট যারা আছে তারাই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে যে ডোজেস ফর্মগুলো খুব একেবারে সেই রকম এক্সট্রাঅর্ডিনারি ডোজেস ফর্ম তৈরি করা হয়েছিল তা না, এই কনভেনশনাল ট্যাবলেট ক্যাপসুল এগুলোর মধ্যেই আমরা সীমাবদ্ধ ছিলাম। কিন্তু তারপরেও আমরা 97% মানুষের কিন্তু আমরা সেবা দিতে পেরেছিলাম। কনসেপচুয়াল অনেক ভুল আছে আমাদের। এই যে আমরা ঔষধের স্বয়ংসম্পূর্ণ বলছি আমরা, এখন আমি যদি বলি এই কথাটা তাহলে তো একেবারে মানে বিরাট একটা কিছু মন্তব্য হয়ে যাবে যে আসলে এই স্টেটমেন্টটা ঠিক না। কেন ঠিক না? কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে ওষুধগুলো তৈরি করি, যেগুলোকে লোকাল মার্কেটিং ব্র্যান্ড বলা হয়, এগুলো কিন্তু যে বায়ো অ্যাভেলেবিলিটির আইএনডি অথবা এনডিএ অথবা আমার জেনেরিক্সের অরেঞ্জ বুকে ইনক্লুশন হয়ে এসেছে এরকম কোনো বিষয় না। কিন্তু আমাদের এখানকার যে ড্রাগগুলো করা হয় সেগুলোকে ফর্মুলেশনগুলোকে আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের এখানে ডক্টর আক্তার আছেন, ডক্টর আক্তার সম্বন্ধে একটু বলি, সে কিন্তু বাংলাদেশের প্রথম পিএইচডি যিনি ফার্মাকোভিজিলেন্সের উপরে করেছে। অনেক কথা বলেছে, বিষয়টা ওরকম না, ও হয়তো অনেক দিন পরে আমাকে দেখে খুব অনেক কথা মনে পড়ে গিয়েছে, ওই জন্য অনেক কিছু বলেছে। যাই হোক, তো একটু গুছিয়ে বলার চেষ্টা করি। যদি ফার্মাসির শব্দটা যদি মিসনোমার হয়ে যায়, খুব বেশি সিনোনিমাস হয়ে যায়, আমাদেরকে এখন প্রতিষ্ঠা করতে হবে। আমি আমার বক্তব্যের মধ্যে আমি সবসময় বলি এখন যে আমি গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট, আমি এ গ্রেড ফার্মাসিস্ট, এবং আমার বক্তব্যের মধ্যে বুঝিয়ে দেই যে বি গ্রেড ফার্মাসিস্ট যারা, তারা হচ্ছে ডিপ্লোমা ফার্মাসিস্ট, আর সি গ্রেড ফার্মাসিস্ট যারা, তারা আমাদের ওষুধের দোকানগুলোকে পরিচালনা করছে, সেটা ঠিক আছে। কিন্তু দেখেন, মডেল ফার্মেসির কনসেপ্ট করেছিল, কিন্তু সেগুলো খুব কার্যকরী হয় নাই। কারণ এইখানে যেটা হয়েছে, অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম যদি ক্রিয়েট না করা যায় কিচ্ছু হবে না। অ্যাকাউন্টেবিলিটির সিস্টেম কিভাবে ক্রিয়েট করতে হবে তার কিছু বুদ্ধি পরামর্শ আমি দিয়ে যাব। সেটা হচ্ছে কি, আমি পড়াশোনা করেছি রাজশাহী ক্যাডেট কলেজে। রাজশাহী ক্যাডেট কলেজে আমার একটা স্লোগান আছে, লেট অল অফ আস প্রসপার টুগেদার। আসুন আমরা সকলে মিলে উন্নতি করি। আমরা যদি মনে করি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসির ডিন বা আমি ফার্মাসিউটিক্যাল টেকনোলজির প্রফেসর, এই রকম চিন্তা অন্তত ব্যক্তি সেলিম রেজা আমার মধ্যে ছিল না বলেই আমি 2003 সালে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের আমি দায়িত্ব নিয়েছিলাম হেড হিসাবে। অ্যান্ড হোয়াট ইউ ক্যান সে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি ইন টার্মস অফ তাদের রিপ্রেজেন্টেশন ইন দ্য ইন্ডাস্ট্রি, তাদের ল্যাবগুলো, তাদের বিভিন্ন রিসার্চগুলো, তাদের Q1 Q2 জার্নালগুলোতে যেভাবে করে পাবলিকেশন হচ্ছে, এই আপলিফটিংগুলো কিন্তু তখন আমরা দেখেছিলাম। সো একটা চাইনিজ প্রভাব আছে, ইফ ইউ ওয়ান্ট টু ক্রস 1000 মাইলস ইউ হ্যাভ টু টেক দ্য ফার্স্ট স্টেপ। তুমি যদি
তুমি যদি 1000 মাইল ক্রস করতে চাও তাহলে প্রথম স্টেপটা তোমাকে কিন্তু নিতে হবে। প্রথম শুরু করছি আমি কারিকুলাম নিয়ে। এখানে একটা শব্দ উচ্চারিত হলো ফার্মডির কথা। আমি পরিষ্কার তথ্য দিয়ে যেতে চাই, 2024-25 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার নেতৃত্বে অলরেডি ফার্মডি চালু করেছে। আমার অনেক বাধা এসেছিল, বিপত্তি এসেছিল, আমি একমাত্র অলমাইটি ছাড়া আর কাউরে কোনো ট্যাক্স দিই না, দ্যাটস ইট। আমার প্রাণ হচ্ছে আমার ছাত্রছাত্রীবৃন্দ, ছাত্রছাত্রীরা আছে বলেই এই সমস্ত বাকি স্টেক হোল্ডাররা আছে, শিক্ষক আছে, কর্মকর্তা আছে, কর্মচারী আছে, সমস্ত কিছু আছে। সুতরাং এই কথা বললে চলবে না যে তারা এটা জানছে না, তারা ওটা জানছে না, তাদেরকে এরকমভাবে নেগলেক্ট করবো। এবারে আমরা যারা টিচার, আমার কি দায়িত্ব, আমি দায়িত্ব পালন করতে পারি না, ইত্যাদি বিষয়গুলো আসে। সুতরাং কারিকুলাম ভিটার ব্যাপারে আমি বলছি, ফার্মডিটা খুলেছি আমাদের ওখানে এই বছর 85 জন। আমি আমার গল্পের মতো করে বলে গেলেই বোঝা যাবে যে আমি আমার জায়গা থেকে কি করছি, আমার ফ্যাকাল্টিকে কিভাবে সমৃদ্ধ করতে চেষ্টা করছি, এবং বড় আকারে আমার ফার্মাসিস্ট কমিউনিটি নিয়ে আমার কি থটস আছে। কারিকুলাম ভিটার ব্যাপারে বলছি, ঢাকা ইউনিভার্সিটি 85 জন ছাত্র ভর্তি করেছি এবার আমরা, রাইট? 85 জন ছাত্র ভর্তি করেছি, সেখানে আমার একসাথে তারা 4 বছর পর্যন্ত লেখাপড়া করবে। 75% ছাত্র আমার 4 বছর পরে তারা বিফার্ম অনার্স নিয়ে বেরিয়ে যাবে, আর 25% ছাত্র, যেটা 19 থেকে 20 জন হয়, তারা ক্লিনিক্যাল ওরিয়েন্টেশনের উপরে তাদের ফার্মাকোভিজিলেন্স থেকে শুরু করে ফার্মাকোজেনোমিক্স থেকে শুরু করে জেনেটিক পলিমরফিজম, এপিডেমিওলজি, হোয়াট এভার ইট মে বি। এখন আমাদেরকে কিছু জিনিস খেয়াল করতে হবে। এই যে ফার্মডি, তাহলে এটা করছি কেন আমি? কারণ হচ্ছে ক্লিনিক্যাল ওরিয়েন্টেশনের উপরে এটাকে গুরুত্ব দেওয়ার জন্য। তাহলে তখন আমি কি চিন্তা করব? আমার বয়স এখন, অ্যাকচুয়াল বয়স হচ্ছে 63, সার্টিফিকেটে 62। দ্যাট মিনস আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর 3 বছর, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, 3 বছর নর্মালি চাকরি আছে। আমি একটা কথা কিন্তু বলে দিই, আমি 2017 সালে ডিন ইলেকশন করেছিলাম, 1 ভোটে হেরেছিলাম, এবং তারপরের থেকে আমার মানে ইচ্ছা শক্তিটা নষ্ট হয়ে গিয়েছিল যে এই সমস্ত ইয়ের মধ্যে আমাকে কেউ কখনো বলে আর ইলেকশনে দাঁড় করাতে পারে নাই। এবার আমি ডিন হয়েছি এই জুলাই আপরাইজিংয়ের কারণের জন্য, অন্য কোনো কারণে না। সুতরাং আমি সেই জুলাই বিপ্লবের আমার ছাত্রছাত্রীরা যারা প্রাণ দিয়েছে এবং অনেক স্যাক্রিফাইস করেছে, তাদের জন্য আমি অনেক আমার দোয়া আছে। কারণ কিন্তু আমরা কিন্তু এই বিপ্লবটাকে ম্যাটেরিয়ালাইজ করতে পারি নাই। তাহলে ডিন হিসাবে আমার আরও কিছু চিন্তাভাবনা আছে, সেগুলো আমি শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমি চিন্তা করে দেখলাম যে আমাদের সত্যি কথা, যেটা আমাদের শুরুতে বলে গিয়েছেন একজন, যে আমাদের সক্ষমতার বিষয়টা নিয়ে আমাদেরকে বুঝতে হবে। এটাতে মনে কষ্ট পাওয়ার কিছু নাই এবং আত্মতুষ্টিতে ভোগার কিছু নাই। আমি পরিষ্কারভাবে সবাইকে বলে দিতে চাই, যারা এখানে শিক্ষক আছেন, যারা পাঠদানের সঙ্গে জড়িত আছেন, এবং যারা ছাত্রছাত্রী আছো, ছাত্রছাত্রীদের কাছ থেকে আমি আশা করব যে তোমরা মুখস্থ করে ভালো জিপিএ নিয়ে বের হয়ে গেলে এরকম আমি চাই না। আমি চাই তোমরা এক একজন ফিলোসফার হবা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ফিলোসফার? ফিলোসফি যেমন আমার হচ্ছে, আমি সেলিম রেজা পিএইচডি, ডক্টর অফ ফিলোসফি। যিনি বাংলায় পিএইচডি করেছেন ওনারটাও ডক্টর অফ ফিলোসফি, যিনি ইংরেজিতে পিএইচডি করেছেন ওনারটাও ডক্টর অফ ফিলোসফি। তার মানে এই ফিলোসফি শব্দটা সব জায়গায় লাগছে, দার্শনিকতা, নান্দনিকতা। ঠিক আছে, তোমরা খুব সংক্ষেপে বলছি, এই যে লেকচার নোটগুলো দেওয়া হয়, স্লাইড দেওয়া হয়, এগুলো বাদ দিয়ে বই পুস্তকের মধ্যে মৌলিক ধারণা, মৌলিক পড়াশোনার মধ্যে ফিরে আসো। যদি তোমরা নিজেদেরকে সমৃদ্ধ না করতে পারো, তোমার যদি প্রেজেন্টেশন স্কিল ভালো না হয়, তোমাকে যদি মেন্টালি এবং ফিজিক্যালি বোধ তুমি যদি স্মার্ট না হও, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে চিন্তা ভাবনা করতে পারো, ইফ ইউর গিটার ইজ নট টিউনড ইউ ক্যানট প্লে মিউজিক। সুতরাং ইফ ইউ আর নট ইনফর্মড, তুমি ইনফর্ম না, দুনিয়াদারের খবর রাখতেছো না, তুমি আন্তাজি ফেসবুকের মধ্যে ঢুইকা টিকটক কইরা টইরা ভোরবেলা টের পাইছো যে তুমি কোন একটা প্যাচের মধ্যে পড়ে পড়ে গেছো। এইসব না, তোমাকে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই প্রয়োগটা খুব ভালোভাবে করতে হবে। কারণ একটা জিনিস খেয়াল করতে হবে তোমাদের, যে আমরা যারা আছি, মহান রাব্বুল আলামিন ছাড়া আসলে পৃথিবীতে কেউ কারণ না। সাময়িকভাবে আমরা হয়তো একটা অ্যাসোসিয়েশনের মতো করে থাকি। সো তুমি যদি তোমাকে সমৃদ্ধ করো, তোমার যদি জ্ঞান গরিমায় তোমার দ্যুতি ছড়ায়, তাহলে তোমার মানুষের পিছনে ঘুরতে হবে না, মানুষ তোমার পিছনে এসে ঝাঁকে ঝাঁকে দাঁড়াবে। এই ন্যারেটিভস দিয়ে আমি শুরু করলাম। আমি বললাম যে তাহলে আমাদের উইন উইন সিচুয়েশন কীভাবে তৈরি করব। আমাদের কাউকে শত্রু বললে হবে না। আমি যখন
ডিন হলাম। ডিন হওয়ার সুবাদে বিভিন্নভাবে বাংলাদেশের অনেকগুলো কমিটিতে রিপ্রেজেন্ট করার সুবাদের কারণের জন্য আমি একটা অশনি সংকেত দেখলাম যে আমাদের ঔষধ শিল্প সম্বন্ধে অনেক নেগেটিভ কথাবার্তা হচ্ছে, আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে অনেক নেগেটিভ কথাবার্তা হচ্ছে, পজিটিভ কিছু কথাবার্তা নাই। আমাদের যে 2026 সালে ট্রিপসটা শুরু হয়ে যাওয়ার ফলশ্রুতিতে আমাদের যে অনেক রকমের সমস্যা হবে সেই বিচারে সেইটা বড় আকারে আমি বলছি না, আমি শুধু ওখান থেকে কি আমাদেরকে শিখতে হবে সেটা বলছি। তোমরা সবাই জানো যে আমরা এতদিন স্মল কপিক্যাট মলিকুল নিয়ে কাজ করছিলাম, প্যারাসিটামল, অ্যাট্রোভাস্টেটিন অর আইবুপ্রুফেন লাইক দিস, বাট নাও উই আর ডিলিং উইথ বায়ো ফার্মাসিউটিক্যালস, প্রোটিন ড্রাগস, পেপটাইড ড্রাগস, বায়োসিমিলার ড্রাগস, এই সমস্ত বিষয়গুলো। সুতরাং তোমরা ফার্মাসিস্টদেরকে সতর্ক করে দিচ্ছি, এখন থেকে যে ইয়ারেই তুমি পড়ো তোমাকে বায়োটেকনোলজির উপরে আস্তে আস্তে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে। তা নাহলে পরে একটা দিন তুমি দেখবে যে তুমি কোম্পানি থেকে তোমার যতটুকু বা রিপ্রেজেন্ট ছিল ততটুকু থাকবে না। At the end of the day, the entrepreneurs do understand business. If the entrepreneurs do understand business, why we students, academicians and pharmacists cannot do understand the business? আমার কথা হলো সেইটা, তারা যদি ফ্যাক্টরির মালিকদের যদি তারা উৎপন্ন করছেন সব কিছু ঠিকঠাক আছে। এখন আমি বর্তমানে একেবারে বিরাটভাবে আমি সংগ্রামে নেমেছি এবং আমি যখন ডিসিসির কমিটিতে থাকি, আমি যখন ক্লিনিক্যাল রিসার্চ কমিটি থেকে রিপ্রেজেন্ট করি, তখন আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি ডাক্তারদেরকে। প্রথম ঝগড়া লেগে গিয়েছিল প্রথম দিন, তারপরে যখন আমার কথার স্টাইল আল্লাহ তাআলা আমাকে যতটুকুই মেধা মননশীলতা দিয়েছেন সেটা দিয়ে যখন কথাবার্তা বলে আমি প্লেসমেন্টটা যুক্তি দিয়ে যখন তাদের কাছে উপস্থাপন করলাম, অনেক ডাক্তার এখন আমার বন্ধু হয়ে গিয়েছে। গতকালকে তারা আমাকে অনকোলজি সোসাইটির একটা সেমিনারের মধ্যে ডিসকাশন হিসেবে ডেকেছে। এই আকরাম সাহেব যিনি স্বাস্থ্য সুরক্ষা কমিটির একজন সক্রিয় সদস্য, আমি কালবেলাতে আমাকে ডেকেছিল, বিকন ফার্মাসিউটিক্যালস একটা গোল টেবিলের আয়োজন করেছিল, উনি আমার পাশে বসেছিলেন। আমার বক্তব্য শুনে উনি এত বিমোহিত হয়ে গিয়েছিলেন, আমি যখন আমার সিনেট ভবনে আমি 50 থেকে 60টা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে নিয়ে আসলাম, অ্যান্ড এটা হচ্ছে আমার ব্রেইন স্টর্মিং সেশন। আমি একটা কাজ করব, একটা ডাকাত, একটা চোর, সেও যদি কোনো বাড়িতে হওয়ার দরকার সেটাকে আমরা করছি কিনা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু গভীরভাবে ভাবতে হবে। আজকে আমাদের অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়েছে, ফার্মেসি কাউন্সিল অলসো ডুইং এ ভেরি গুড জব। আজকে একটা মন্তব্য এখান থেকে আসলো, আমি সেই ব্যাপারে যাব না, খুব কন্ট্রোভার্সি আমার ইচ্ছা নাই। কী কারণে ইচ্ছা নাই? অতীত নিয়ে ঘাটতে আমি পছন্দ করি না, আমি নস্টালজিক, অতীতকে মনে রাখি, কিন্তু আমাদেরকে সামনে আগাতে হবে। সুতরাং যেভাবেই হোক সেটা পলিটিক্যাল, এখন একটা রেস্টের মধ্যে আছে জন্যই পলিটিক্যাল পোলারাইজেশন হচ্ছে না। উই হ্যাভ টু ম্যাটেরিয়ালাইজ দিস টাইম ফ্রেম ইজ ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। আই আন্ডারস্ট্যান্ড আজকে যে পরিস্থিতিটা ফেভারেবল হবে সেটা কালকে নাও হতে পারে। সুতরাং আমি আরও কিছু যেমন বলছি, যেমন আমি যে বললাম যে ইন্টিগ্রেশন বিটুইন all public and private universities, including the Faculty of Pharmacy, University of Dhaka, is very much required. আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, আমি এখন যেটা করছি সেটা হলো আমার ইন্ডাস্ট্রিদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। আমাদের তানভীর যে কথাটা বলেছে খুব খারাপ বলে নাই, সে বিষয়টা ঠিক অর্থনৈতিকের বিষয়ের সঙ্গে জড়িত নাই যে আমি বা আমরা কিছু চাইলে কোম্পানি দিবে না কেন, সেটা না। কিন্তু এতদিন ধরে দেখেছি আমরা কোম্পানির কাছে টাকা চেয়েছি, আপনারা আমাদেরকে একটু অনুদান দেন, আমরা একটু ইয়াতে স্টাডি ট্যুরে যাব, ঘোড়ার ডিমের স্টাডি ট্যুর, যেহেতু খালি আনন্দ ফুর্তি করে চলে আসতেছে। আচ্ছা টাকা দেন, আমরা এটা এই করব, পিকনিক করব, নবীনবরণ করব। কোনোদিন কি আমরা ইন্ডাস্ট্রিকে বলেছি আসেন আমরা আপনাদের বায়োলজিক্যাল প্রোডাক্টগুলো আমাদের সেল কালচার ল্যাবের মধ্যে সেগুলোকে আমরা নানান রকমের অ্যানালাইসিস করব, আমরা এখন ন্যানো টেকনোলজির উপরে কাজ করব, আমার এই ন্যানো টেকনোলজির ল্যাবটা আপনি তৈরি করে দেন। আমরা কি তাদেরকে সেইভাবে প্লেস করতে পেরেছি? আমরা চাইতে জানি না, চাইতে পারি না, চাইতে জানার জন্য যে থটস দরকার সেই চিন্তা চেতনাটুকু নিয়ে আমরা কিন্তু সময় ক্ষেপণ করতে চাই না। সেই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির ডিন হিসেবে যেহেতু আমি এখানে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে যেতে চাই, সেটা হলো যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তাদের সক্ষমতাটা তাদের মতো করে অর্জন করবে, বাট দেয়ার মাস্ট বি সাম ইন্টিগ্রেশন। আমাকে বহুদিন আগে নাসির শাহরিয়ার জাহিদি ভাই আমাকে বলেছিল হাসতে হাসতে, সেলিম রাজা, ওয়ান ডে ইউ উইল বি বিটেন বাই নাম্বারস, অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ান ডে উইল বি বিটেন বাই নাম্বারস। ঢাকা ইউনিভার্সিটির কথা বলছি স্পেসিফিক্যালি। এখন ঢাকা ইউনিভার্সিটিতে, এখন ইন্ডাস্ট্রিতে গেলে পরে ঢাকা ইউনিভার্সিটিতে আর কোনো রিপ্রেজেন্টেশন দেখা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ অন্যরা কিন্তু থেমে নাই।
XYZ ABC বহু ইউনিভার্সিটি কিন্তু তাদের যোগ্যতা বলে উঠে আসছে এবং তারা আস্তে আস্তে ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু বেশ ভালো করছে। সেই কারণের জন্য আমার থটস থেকে আমি চিন্তা করেছিলাম যে আমাদের যার যা কিছু সুযোগ আছে সেটাকে ডিসিপেট করতে হবে এবং ছড়িয়ে দিতে হবে। আমরা প্রফেশনাল মাস্টার্স শুরু করেছিলাম ফার্স্ট ব্যাচটা শেষের দিকে, মাঝখানে আমাদের বর্তমান ছাত্রছাত্রীদের তাদের নিজস্ব চিন্তা চেতনার, আমরা তাদের সম্বন্ধে কোনো রিমার্কস না করি, আমি জাস্ট ফ্যাক্টটা বলছি, তারা খুব সন্তুষ্ট ছিল না যে এই প্রোগ্রাম চলুক। দেন আমি তাদের সঙ্গে গ্রুপে কথা বললাম, তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। এই ফার্মাসি যারা এখানে এসেছে আমার এই প্রথম গ্রুপে, আসলে কি আমরা না ডাটাবেসটাকে ঘাঁটি না, আমরা তথ্য উপাত্ত নিয়ে আগাই না। আমরা যদি এই ইনফরমেশনটা নিয়ে যদি কারোর সঙ্গে কথা বলি তাহলে মানুষের কিন্তু কথা বলার সাহস থাকে না। আমি ডাটাবেসটাতে দেখলাম আমার ওখানে যা 45 জন ভর্তি হয়েছে 3 ডিপার্টমেন্টে, 65% তাদের মধ্যে ভালো ভালো ইন্ডাস্ট্রিতে চাকরি করছে। Then I was been able to make senses যে দেখো আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেশনাল দায়িত্ব হিসেবে আমাদের দায়িত্ব আছে আমরা যেন অন্যদেরকেও সঙ্গে নিয়ে কাজকর্ম করি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা ব্যক্তির উপরে নির্ভর করে, সমষ্টি পরে। ব্যক্তি যদি নষ্ট হয়ে যায়, ব্যক্তির যদি সদিচ্ছা না থাকে, সমষ্টি তো পরে। সমষ্টিটা তো অনেক অংশে কেউ কিছু মনে করবেন না, এটা তো একটা গ্রাউন্ড ওয়ার্কের মতো। আমি যখন ইউনিভার্সিটিগুলো চালিয়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসির চেয়ারম্যান ছিলাম, আমি সাউথ ইস্টের ফার্মেসির চেয়ারম্যান ছিলাম, আমি এশিয়া প্যাসিফিকের ফার্মেসির চেয়ারম্যান ছিলাম, আমি ডেফোডিল ইউনিভার্সিটির অ্যাডভাইজার ছিলাম। আমার চাইতে বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আর কার বেশি আছে আমি চ্যালেঞ্জ করতে পারি। মোর দ্যান 10,000 ছাত্র আমার সব জায়গায়, এবং ছাত্রছাত্রীদের যারা আমি ঠিকমতো রাস্তার মধ্যে হাঁটতে পারি না, স্যার সালাম আলাইকুম, স্যার সালাম আলাইকুম, মানে এইরকম অবস্থাটা। তো তাহলে এই যে এত বড় শক্তিটা, আমি জানি সময়ের খুব সংক্ষিপ্ত আছে, আমি যেহেতু একটু চলে যেতে হবে আমাকে, সকাল থেকে বেরিয়েছি, হেলথ সেক্রেটারির সঙ্গে সময় কাটালাম এবং তাদের সঙ্গে অনেক বিষয়ে এই বিষয়গুলো আলাপ করেছি, যেটা হয়তো মিনিস্ট্রিতে আমি এতটা সুযোগ পাই না, কিন্তু একেবারে ফ্যামিলি লেভেলে সুযোগটা পাওয়াতে অনেকগুলো কথা তাদেরকে বলা হয়েছে। এবং বলা হয়েছে আপনারা আছেন, আপনি মাত্র আর 6 মাস 8 মাস, কিন্তু এর মধ্যে আপনি কিছু ড্রামাটিক ডিসিশন দিয়ে যান, তাই না? যে আমাদের ফার্মাসিস্টদের যে বলছি আমরা এখন, এই ফার্মাসিস্ট শব্দটাকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। সিগারেট ফার্মাসিস্টও তাদেরকে ফার্মাসিস্ট বলে, আমাদেরকেও আমরা ফার্মাসিস্ট বলি। সুতরাং এগুলো নিয়ে বসে আমরা চিন্তা ভাবনা করে ঠিক করব। এরপরে আমাদের সামাজিকভাবে প্রেশার গ্রুপ ক্রিয়েট করার কথা একজন বলল। ইয়েস, আমরা নিশ্চয় ওই অন্য কারোর নাম না নেই, অন্য কোনো গ্রুপের মতো আমরা রাস্তায় নেমে নিশ্চয়ই গাড়ি ভাঙচুর করব না, কিন্তু প্রেশার গ্রুপের কি ধরন হবে? আমি যদি সর্বজান্তা হতাম আর এখানে সব কিছুই বলে দিয়ে যেতাম তাহলে তো দুনিয়ায় সব কিছু হয়ে যেত। আমি শুধু আইডিয়াটা প্রভোগ করে যাচ্ছি যে আমাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক থাকতে হবে। অ্যাডভাইজার মানে শুধু টুটো জগন্নাথের মতো কাগজে কলম অ্যাডভাইজার না, তারা বসে চিন্তা ভাবনা করে বের করতে হবে যে কীভাবে আমরা সামাজিক প্রেশার গ্রুপ ক্রিয়েট করতে পারি। পত্রিকায় প্রচুর লিখতে হবে। আমি আসার পরে প্রচুর পরিমাণে লেখালেখি করছি। প্রথম আলো সহ আমার প্রথম লেখাটাই ছিল, যতদিন পৃথিবী থাকবে, যতদিন পৃথিবীতে চিকিৎসা ব্যবস্থা থাকবে, ততদিন ফার্মাসিস্টদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। আমার ফিলিংস থেকে আমি এইটা দিয়েই শুরু করেছিলাম। এরপরে আমার গতকালকেও প্রথম আলোতে আরেকটা লেখা বেরিয়েছে, আপনারা দেখবেন। সেখানে আমি লিখেছি যে আমার ফার্মাসিস্ট ছাত্রছাত্রীরা তারা কিভাবে দেশের এই শিল্পকে সমৃদ্ধ করেছে। তা আমি যখন এরকম সিরিজ অফ লেখা লিখতে থাকবো, আপনারা যেখানে যা পারেন তাদেরকে বলতে হবে, বোঝাতে হবে যে ফার্মাসিস্টদের কী অবদান। শুধু কোভিড-19 ক্ষেত্রে না, ফার্মাসিস্টরা আজকাল যে সমস্ত ডোজেস ফর্ম তৈরি করছে, আমরা আমাদের সক্ষমতাগুলো যদি ইন্ডাস্ট্রির সঙ্গে মিলিয়ে দিতে পারি, আমরা হয়তো বায়ো অ্যাভেলেবিলিটির মতো IND এবং NDA করে নতুন কোনো মলিকুল করতে পারবো না, কিন্তু আপনারা কি জানেন যে অলরেডি বায়োসিমিলারের ছোট ছোট মলিকুলগুলো কিন্তু আমাদের ইয়েগুলো করছে। এই যে আমাদের আরেকটা কথা বলি, API এর কথা বলছেন, এইখানে হয়েছে কি আমি বলি, অনেক কিছু কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, খালি এইটা না যে ফার্মাসিস্টের এই চাই ওই চাই, এই কথাটা বলার আগে আপনাকে কিন্তু মাইন্ডসেটটা বুঝতে হবে। যারা ইন্ডাস্ট্রির এতে আছেন, বিশেষ করে আমি মালিক পক্ষের কথা বলছি, ফার্মাসিস্টরা যারা চাকরি বাকরি করতে যান, মিশে তাদের সঙ্গে একই মনোভাব পোষণ করেন। এই যে এখন ট্রিপস
এটা সেটা নিয়ে একটু চাপের মধ্যে আছে, এখন নানান রকমের কাহিনী আপনি দেখছেন। 2013 সালেও একবার এরকম হয়েছিল, যেই মাত্র 13 সাল থেকে পিছিয়ে ওইটা আবার চলে গেল, 10 বছর পিছিয়ে গেল, কার্যক্রম বন্ধ হয়ে গেল। এই যে দেখেন এপিআই সিনথেসিসের জন্য আমার যতটুকু জানা আছে, ইনসেপ্টা ফার্মাসিউটিক, আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করব। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস অলরেডি কিন্তু কারোর জন্য বসে থাকে নাই, কারণ সরকার মুন্সিগঞ্জ গজারিয়াতে র মেটেরিয়াল তৈরি করার জন্য, এপিআই তৈরি করার জন্য জায়গা দিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি এর যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ লাগে, এর যে সাপোর্ট লাগে, ইলেকট্রিসিটি লাগে, গ্যাস লাগে, সেই জিনিসগুলো কিন্তু ঠিকভাবে সাপোর্টেড হয় না, তার জন্য কিন্তু বসে থাকে নাই। যেমন ইনসেপ্টা, তারা কিন্তু মানিকগঞ্জে প্ল্যান তৈরি করেছে, তারা ওয়ান স্টেপ যে $1 মিলিয়ন তারা ওই প্রজেক্টে ব্যয় করেছে সেটা কিন্তু উঠে আসবে। আর ম্যাক্সিমাম মালিকরা চিন্তা ভাবনার মধ্যে কি থাকে, আমার র মেটেরিয়ালের এত সিনথেসিস দরকার কি, আমার যদি ট্রিপস যদি মধ্যম আয়ের কান্ট্রি হিসেবে যদি আমার ট্রিপসের রুলসের মধ্যে আমি পড়ে যাই, সারা পৃথিবীতে 4 থেকে 5% হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট, আর বাকি 95% হচ্ছে কমিউনিটি ফার্মাসিস্ট। আমি ইংল্যান্ড থেকে পিএইচডি করেছি এবং পোস্টডক করেছি ইংল্যান্ডের কিংস কলেজ থেকে, তখন আমি ওখানে কমিউনিটি ফার্মেসি নিজে দেখেছি। সুতরাং আসেন আমরা বসি। গতকালকে কানাডা থেকে মল্লিক আমাদের ছোট ভাই একটা জবের ব্যাপারে একটা অনলাইন বড় প্ল্যাটফর্মে বেশ আলোচনা ইত্যাদি হয়েছে। তো ইন রিয়েল সেন্সে যে এই যে স্যালারি প্রোটেকশনের ব্যাপারগুলো, যে একটা ড্রাইভারের বেতন 20,000ও নাই, এখন বেশি হয়ে গেছে, কিন্তু একজন আমাদের এই যে ফার্মাসিস্ট যখন তাকে 8,000 বেতন দেওয়া হচ্ছে বা না হচ্ছে, তাহলে আমরা কি চিন্তা ভাবনা থাকবে আমাদের? আমরা কি সেটা মেনে নেব? আমরা কি ওই যে 8,000 টাকা বেতন করছে তাকে কি আমরা কোনোভাবে বাধ্য করতে পারি? কি করতে পারি না পারি? আমি কোনো এক্সট্রিম কথাবার্তা আমার মুখ দিয়ে আমি বলছি না, কিন্তু আমি যে ইন্ডিকেশনটা দিচ্ছি যে আমাদেরকে যদি আন্দোলন সংগ্রাম আরও 50টা গ্রুপকে অ্যানালাইসিস করে শিখতে হয়, শিখতে হবে। আমাদের যদি ফার্মেসি পড়তে পড়তে এতই হাঁপিয়ে গিয়েছি, এত পড়াশোনা করে ফেলেছি, কিন্তু আমাদের জায়গা মতো লোকগুলো আমরা দিতে পারি নাই। হেলথে আছে আমাদের, ওই যে মোজাম্মেল আছে এবং আরও 2-1 আছে, সেটা ঠিক আছে, কিন্তু তাদেরকে আমাদেরকে কিন্তু ধরতে হবে। আর একটা মোটামুটি আমি কাভার করেছি, সুতরাং আমি এখন সামারাইজ করব 2 মিনিটের মধ্যে। আমি বক্তব্যটা এক্সটেম্পোর দিলাম। আমার 1977 সালে আমার প্রথম জীবনের বক্তব্য ছিল ক্যাডেট কলেজের এক্সটেম্পোর স্পিচ, এবং 6 জনের মধ্যে এত খারাপ বক্তব্য দিয়েছিলাম যে স্মরণকালের সর্বনিম্ন নাম্বার পেয়ে 6th হয়েছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ দি টার্নিং পয়েন্ট ইন 1977। সুতরাং আমি সবাইকে বলবো, প্লিজ লেট আস, আমরা বসি, আমরা ভাবি আমাদের কোন কোন জায়গাগুলোর সমস্যা আছে এবং কিভাবে আমরা, আমাদের স্ট্রেংথ কিন্তু একেবারে কম না এখন, আমাদের স্ট্রেংথের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আছে, তাদের ছাত্রছাত্রী আছে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, সমস্ত কিছু আছে, এবং ডাক্তারদেরকেও আমাদের সম্পৃক্ত করতে হবে। আমার এখানে আগামীকালকে রোববার নাকি কালকে, হ্যাঁ কালকে পরশুদিন রোববারে আমি সিরিজ অফ কাজ করছি, আমার কোনো রেস্ট নাই। আমি গতকালকে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে করেছি এবং বিফিটিং ম্যানারে করা হয়েছে, এবং ওই যে বললাম নভিস্তা ফার্মা এসেছিল, তারা আমাদেরকে হেলথ রিলেটেড সহযোগিতা করেছে। আমাদের ছাত্রীরা প্রচুর পরিমাণে, তাদের অনেক কথা আছে, অনেক বিষয় আছে, তারা সেই কনসালটেন্সিগুলো বা এরকম। তো আমি যেটা বলতে চাচ্ছি, আগামী রোববারে যেমন আমি সীমিত আকারে শুরু করেছি, কিন্তু স্যার ওয়াল্টার বডমেয়ার, উনি অক্সফোর্ড ইউনিভার্সিটির এমেরিটাস প্রফেসর, উনি আমাদের ওখানে আসবেন, এবং উনি তার বক্তব্যের পরে আমি কিন্তু কী চিন্তা করছি খেয়াল করেন, আমার তারপরে ডিসকাশন হিসেবে থাকবে প্রফেসর আজাদ চৌধুরী, তারপরে ডিসকাশন হিসেবে থাকবে 8-10টা কোম্পানির যারা অনকোলজির সঙ্গে এক্সপার্ট জড়িত আছে তারা, এবং আমার ডিসকাশন হিসেবে থাকবে 3 জন ডাক্তার, তার মধ্যে আকরাম সাহেবও থাকবেন। সো ইন দিস ওয়ে আমাদের শুধু যে কথাটা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে, যে আমরা ওই কথার কোনো মূল্য নাই, যে আমরা আমাদের মধ্যেই সমস্ত কিছু রাখলাম, অনেক ভালো ভালো কথা বললাম, জোসের কথা বললাম, এই করব সেই করব, এইতে কোনো লাভ নাই। লাভ হচ্ছে সেখানে আমাদের সেমিনার সিম্পোজিয়াম করতে হবে, যেভাবে করে আমাদের সেখানে ডাক্তাররাও থাকবে, আমার যারা স্টেক হোল্ডার থাকবে তাদেরকে আস্তে 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 আমাদের সেই আমলে নিয়ে আসতে হবে। আমরা যখন সেক্রেটারিয়েটে যে সমস্ত কিছু একটা বিষয় বুঝিয়ে নিয়ে আসতেছি, তখন ডাক্তারদের একটা প্রেশার গ্রুপ যে কিন্তু একেবারে গণেশ উল্টানোর মতো দাবার গুটি উল্টাই দিতেছে। তো আমাদের এই যে এত সক্ষমতার কথা বলছি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গায়, আমরা কি কোনো সময়ে কোনো একটা হুমকি দামকির মুখে তাদেরকে ফেলতে পেরেছি? সমস্ত ফার্মাসিস্টরা যদি
কিচ্ছু না, একদিনের যদি প্রোডাকশন বন্ধ করে দেয় তাহলে এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো বসে শেষ হয়ে যাবে। সুতরাং লিডারশিপ যদি করতে হয়, আমি স্পষ্ট বলে দিলাম, এ লিডার শুড বি ইনডিফারেন্ট, এ লিডার মাস্ট নট বি পপুলার, এবং একজন লিডারকে কেউ বেশি সময় ধরে তাকে পছন্দ করবে না। যেদিন আমাদের সেই লিডারশিপ তৈরি হবে, যেদিন আমরা সবাই ফিল করব এটা একটা পেশা, এবং এটাকে আমরা যখন ফিল করব যে এইটার প্রপার রিপ্রেজেন্টেশন হওয়ার দরকার, সেই জন্য আমি বলবো যে একটা থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপের মতো করা যেতে পারে, এবং মূল জায়গায় টার্গেট করার আগে 3টা 4টা 5টা 6টা ব্রেন স্টর্মিং সেশন হবে। আমার ফ্যাকাল্টি অফ ফার্মেসির একটা সুন্দর কনফারেন্স রুম আছে, আছে, আমি কিন্তু আমার জেস্টারটা দিয়েছি, আমি কিন্তু তানভীরদেরকে সেই ব্রেন স্টর্মিং সেশনে দাওয়াত করেছি। আমি অল্প হলেও 5-10 জনের রিপ্রেজেন্টেশন কিন্তু আমি আমার ইন্ডাস্ট্রি একাডেমিতে আস্তে আস্তে আমি জিনিসগুলো বাড়াবো। সুতরাং আমাদের তরফ থেকে যা কিছু বলার আমি বলে দিলাম, অন্যদের তরফ থেকে, সবার তরফ থেকে, এখানে আমাদের অন্যদের এরকম নয়, আমাদের বলতে আমি ঢাকা ইউনিভার্সিটির ডিন হিসাবে আমি অনেক কথা বলে দিলাম, কারণ আমাকে যেহেতু ওই পজিশনের কারণের জন্য বাংলাদেশের পুরো পিকচারটাই আসলে আমাকে দেখতে হয়। সুতরাং আমাদের সক্ষমতার জায়গা এখনও অনেক আছে, এই জিনিসগুলোকে কিভাবে আমরা ইম্পর্টেন্স করব, এবং কিভাবে আমাদের অ্যাবসেন্স আছে না, সামনের উপরে থাকলে খেয়াল করে দেখবেন, বেশি ইভেন ভালোবাসার ক্ষেত্রেও সারাদিন যদি ওই SMS-এর মধ্যে তুমি কেমন আছো, আমি ভালো আছি, করতে গেলে কিন্তু মহব্বত থাকে না। মহব্বত থাকে কখন, ওই যে সেই আগেকার আমলে আপনি দেখবেন একটু বিদেশে গিয়েছে, কাপুরের ইয়েতে নকশা তুলে একটা পাখি আঁকিয়েছে, যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মরে। তো সুতরাং আমাদের এই যে আমরা যে একটা কিছু সেই প্রয়োজনীয়তাটা যদি আমরা বুঝাইতে পারি, তখন আমাদের ইনশাল্লাহ হবে। সো আমি এই বলে এখানে শেষ করছি, আয়োজকদেরকে আবার ধন্যবাদ। আমাকে একটু যেতে হবে, আজকে আমি সকাল থেকে বেরিয়েছি, ইউনিভার্সিটিতেও কাজ আছে, ইনফ্যাক্ট আমার মাস্টার ডিগ্রি ক্লাস আছে। আমি একাডেমিশিয়ান হিসেবে টিচারদেরকে ট্রেনারদেরকে যে মেসেজ দিতে চাই, প্রোডাকশনের পার্সনকে মেসেজ দিতে চাই যে আপনাদের পার্সোনালিটি হচ্ছে, টিচার হিসেবে আমার পার্সোনালিটি হচ্ছে আমার ক্লাস ঠিকমতো নিতে হবে, রিসার্চ ঠিকমতো করতে হবে, ছাত্রছাত্রীকে আমার ঠিকমতো পড়াতে হবে, তবেই তারা আমাদেরকে সম্মান করবে। তো সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য।